কথা বলছি আইন এবং অভিবাসন নিয়ে, বিশেষ করে সাম্প্রতিক যে আইনগুলো কিংবা নীতিগুলো খুব কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যে কারণে একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে। সেই বিষয়টি নিয়েই পরামর্শ এবং তথ্য দিচ্ছেন অ্যাটর্নি খায়রুল বাশার। এ পর্যায়ে আমরা একটু কথা বলতে চাই B1 B2 ভিসা নিয়ে। পার্সোনাল কিংবা বিজনেসের ক্ষেত্রে যে কেউ ভিজিট করতে পারেন আমেরিকাতে, তাদের ক্ষেত্রে সতর্কতামূলক একটু আপনার কাছ থেকে তথ্য নিতে চাই শুরুতে। যদি একটু কেস স্টাডিজের আলোকে, কোনো কেসের আলোকে আপনি সেই বিষয়টি ব্যাখ্যা করেন, তাহলে আমাদের দর্শকদের জন্য একটু সুবিধা হয়। অবশ্যই আমাদের প্রথমে বুঝতে হবে B1 and B2 ডিফারেন্স বিটুইন টু ভিসাস। B1 হচ্ছে বিজনেস পারপাস, B2 হচ্ছে ট্রিটমেন্ট, রিক্রিয়েশন, মেডিকেল, দেন ট্যুরিজম, হোয়াটএভার, মাল্টিপল ইস্যুস। সো কেউ যদি ট্যুরিজমের জন্য ভিসা নেয়, ট্যুরিজম মানে ইউ জাস্ট কামিং ফর ভিজিট, এখন আসার আগে আপনি এখানে যারা আসবেন, আসার আগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো, ওকে আই এম হ্যাভিং আ মিটিং উইথ মাই বিজনেস পার্টনার, হোয়াটএভার, আমি একটা ইভেন্টে আই উইল টক সাম ইস্যুস, আগে থেকে আপনি অ্যারেঞ্জ করে আসছেন, আপনি পোস্টিং অন সোশ্যাল মিডিয়া। সো আপনি যখন আসছেন, ইদার এমবাসি যদি আপনি পাই, দে উইল ইস্যু এ নোটিস, আপনার ভিসা ক্যান্সেল করা হবে। আর আপনি আমেরিকা আসার পরে ওদের কাছে ইনফরমেশন যদি থাকে, দেন ওরা ভিসা ক্যান্সেল করে আপনাকে রিটার্ন পাঠিয়ে দেবে। সো এরকম একটা সিচুয়েশন আমার কাছে একটা রিসেন্ট কেস, একটা ফরেনার, আমি বলবো না নাম কোন দেশের, ফেমাস টিভি জার্নালিস্ট, সে তার মেয়ে এখানে পড়ে, মেয়ের সাথে দেখা করার জন্য আসবে, বা কিন্তু আসার আগে যেহেতু সেই জার্নালিস্ট, তার জন্য এখানে বিভিন্ন দুই একটা ইভেন্ট অর্গানাইজ করে রাখছে, এবং শি ইজ গোনা টক অ্যাবাউট দিস ইভেন্ট। এটা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হলো তারিখ দিয়ে, এবং এয়ারপোর্টে যখন আসলো, দে ফাউন্ড ইট, দে ক্যান্সেল হার ভিসা অ্যান্ড শি ওয়াজ রিটার্ন টু হার কান্ট্রি। সে তার দেশে পাঠিয়ে দিল ফর ইউরোপিয়ান কান্ট্রি। সাম রিজন আমার কাছে কানেক্টেড হওয়ার পরে সো আমি তাকে অ্যাডভাইস করলাম। এটার একটা ওয়েবার আছে, অবশ্যই অনেকে জানে না, এটাকে বলে D212D ওয়েবার। কারো যদি ভিসা ক্যান্সেল করা হয়, তো এটার এখন আমরা ওই প্রসিডিং এ আছি, শি ইজ গোনা অ্যাপ্লাই अगेन। পরবর্তীতে আবার যদি ভিসা দেয় এমবাসিতে, ভিসা ক্যান্সেল করলো, এটা এই এন্ট্রিটা, পরবর্তীতে আবার ভিসা তারা পেতে পারে। সো এটা একটা অপশন। তো এই জন্য আমরা সাবধানতা দিতে পারি, যেমন আমাদের অনেকে B1 B2 তে এসে স্কুলে বাচ্চারা পড়াশোনা করে, হাই স্কুলে দেয় বা যে স্কুলে যাক, এবং ভিসা মেয়াদ শেষ হওয়ার আগে হয়তো বা মাল্টিপল ভিসা আসছে, আবার দেশে গেল, দেশ থেকে আসার পরে আবার বাচ্চাদের নিয়ে আসলো, যখন ইমিগ্রেশনে যদি জিজ্ঞেস করে, বাচ্চাদের অনেক সময় প্রশ্ন করে জানতে পারলো ওরা স্কুলে এখানে পড়াশোনা করে, তো ওখানেই বাচ্চাদের প্রশ্ন করতে পারি ইমিগ্রেশন অফিসে, বের করে ফেলতে পারে। জানতে পারলো যে বাচ্চারা স্কুলে যাচ্ছে এখানে, ওখানেই ভিসা রিভোকড, ক্যান্সেল and return to next Friday ওরা রিটার্ন করে দেয় আর কি। সো এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে what we are posting on social media, নাম্বার 1। আর সেকেন্ডলি, আমরা যখন এয়ারপোর্টে ভিসা, যখন আমরা ইমিগ্রেশনে আসবো, আমাদের খুব সতর্ক থাকতে হবে কি ইনফরমেশন আমরা দিচ্ছি, কি ইনফরমেশন ওদের আমার থেকে নিতে পারে। আমরা সব ধরনের ইনফরমেশন, উই হ্যাভ টু প্রোভাইড দেম ইনফরমেশন, উই ক্যানট, আমরা ওদের সাথে মিথ্যা বলতে পারবো না। যদি মিথ্যা বলি, ধরা যদি প্রমাণিত হয়, তাহলে তো সাথে সাথে দেখেন ক্যান্সেল, ওদের ভিসা একদম ক্যান্সেল করে ডিপোর্ট করে পাঠিয়ে দিতে পারে নিজের দেশে। সো এই জন্য আমাদের সাবধানতা নেওয়া উচিত, আমি মনে করি সবার। এক্ষেত্রে আমি একজন দর্শকের একটি প্রশ্ন নিয়ে তারপরে আমি আবার B1 B2 ভিসায় আসতে চাই। তিনি প্রশ্ন করেছেন, তার বাবা মা দেশে গিয়েছেন, 2 বছর হয়ে গেছে, এখন তিনি আনতে চান, যেহেতু তার বাবা মা বয়স্ক, অসুস্থ ছিলেন বাংলাদেশে, কোনো ধরনের সমস্যা হবে কিনা? গ্রিন কার্ডের মেয়াদ আছে না, 2 বছর অলরেডি হয়ে গেছে। সো 1 বছর উপর যদি হয়, এই গ্রিন কার্ডটা অলরেডি ডিম টু বি অ্যাবান্ডেন্ট, মানে আপনি 1 বছর উপরে আমেরিকার বাইরে যদি থাকেন, এটা অটোমেটিক্যালি অ্যাবান্ডন হয়ে যাবে। বাট আপনি যদি আসতে চান
কোনো কারণে এরকম অনেক SB1 একটা অপশন আছে ভিসার, উনি কোনো শারীরিক কারণে আসতে পারে নাই, লোকাল আপনার এমবাসিতে যদি যোগাযোগ করে ওরা যদি আপনার ভিসাটা আবার SB1 ভিসা যদি ইস্যু করে দেন আসতে পারে লিগালি। এর বাইরে আমার জানা মতে আর কোনো অপশন নাই। তার মানে 1 বছরের উপরে হলে তিনি আর সে গ্রিন কার্ডটি দিয়ে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না, রাইট? বাই ল 1 বছরের উপরে যদি কেউ আমেরিকার বাইরে থাকে গ্রিন কার্ড নিয়ে, বাই অপারেশন অফ ল দ্য গ্রিন কার্ডটা অটোমেটিকলি ক্যান্সেল, মানে তার মানে আপনি অ্যাবেন্ডন করছেন গ্রিন কার্ড। কারণ গ্রিন কার্ড দেওয়া মানে আপনাকে এখানে কন্টিনিউয়াস রেসিডেন্সি মেনটেন করতে হবে, এবং আপনি মোর দেন 1 ইয়ার যদি থাকেন তার মানে আপনি গ্রিন কার্ড চাচ্ছেন না, আপনি অ্যাবেন্ডন করছেন, পরিত্যক্ত করলেন আপনি। এক্সেপশন কি আছে অ্যাটর্নি খায়রুল বাশার? কারণ অনেকে গিয়ে দেশে গিয়ে অসুস্থ হয়ে যান কিংবা দেশে গিয়ে ট্রিটমেন্টের জন্য, এই ধরনের কোনো এক্সেপশন আছে যে তাদের মেজর কোনো ইস্যু ছিল যে কারণে আসতে পারেননি সেই ধরনের, তাহলে তাদের কি করণীয়? আমি বলতে পারি এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস অবশ্যই থাকতে পারে। আমি কেউ দেশে গেল, হঠাৎ করে স্ট্রোক করলো, হসপিটালাইজড, 1 বছরের মধ্যে এসে 6 মাস বা 4 মাস হসপিটালেই ছিল, আসতে পারে নাই, এর একটা রিজন। আবার অনেকে এখান থেকে যাওয়ার পরে কারো ফ্যামিলি মেম্বার মারা যায়, হাজবেন্ড মারা গেল বা ওয়াইফ মারা গেল, মারা যাওয়ার পরে ওদের আমাদের রিচুয়াল আছে, অনেকে 4 মাসের মধ্যে আসতে পারে না, বুদ্ধিস্টদের মধ্যে 6 মাস, হিন্দুদের অনেক আছে। তো ওরা যারা আসতে পারে না, এটা এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস। এটা যদি আপনি প্রুভ করে, আবার অনেকে কিডন্যাপও হয়, 4 মাস কিডন্যাপ হয়ে অনেকে কমাতে থাকে, আসতে পারে না। দিস ইজ অল আর এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস। এটা যদি আপনি ডকুমেন্টেড করে এভিডেন্স দিয়ে এমবাসিতে যোগাযোগ করে আপনি যদি SB1 ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে এটা এক্সেপশনে আপনারা আসতে পারেন। আমি করোনার পরে বেশ কয়েকটা হলো, করোনার জন্য একটা এক্সেপশন ছিল। আর রিসেন্টলি আমার যেটা হলো, আমি বোধহয় আরেকবার আপনার অনুষ্ঠানে বলেছিলাম, এক মহিলা মারা যান, ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই গ্রিন কার্ড হোল্ডার। দেশে যাওয়ার পরে হাজবেন্ড মারা যান, মারা যাওয়ার পর উনি আরেক বছরের মধ্যে আসতে পারেন নাই, বিভিন্ন সামাজিক রিচুয়াল ওয়াটএভার যেটা থাকে। তারা আমাদের সাথে যখন যোগাযোগ করলো আমরা ওনাকে নিয়ে আসছি, শি ইজ হিয়ার নাও উইথ হার ডটার। সো এরকম এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস থাকলে অবশ্যই অপশন আছে। তার মানে 1 বছরের উপরে হলে অবশ্যই এম্বাসির সাথে যোগাযোগ করে তারপর আসতে হবে। সরাসরি টিকিট কেটে যদি হয় তাহলে ইমিগ্রেশন থেকে রিটার্ন দেওয়ার পসিবিলিটি আছে, রাইট? পসিবিলিটি, এটা এখানেও একটা এক্সেপশন আছে। আপনাকে যদি এয়ারলাইনে যদি বোর্ড করে, আপনি যদি ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন ক্রস করে যদি কাস্টমস এখানে আসতে পারেন JFK পর্যন্ত বা এনিওয়ার ইন দ্য আমেরিকান সয়েল এয়ারপোর্টে, তো অনেক সময় ওরা করে কি সাথে সাথে ডিপোর্ট করে না, আপনার গ্রিন কার্ডকে নিয়ে আপনার কাছ থেকে আপনাকে জাজের কাছে ইমিগ্রেশন কোর্টে রেফার করে। সেম টাইম ওই যে অ্যাবেন্ডনের একটা ফর্ম আছে 470 বলি, ওটা যদি আপনি সাইন না করেন তাহলে এটা একটা অপশন আছে, যদি আপনি ইমিগ্রেশন পর্যন্ত আসতে পারেন। হচ্ছে সেই গ্রিন কার্ডটি দিয়ে যখন তিনি টিকিট কাটতে চাইবেন তখনই সেই গ্রিন কার্ডটি বাতিল দেখাবে এবং এম্বাসির সাথে যোগাযোগ করতে হবে। আপনি খুব সুন্দর করে সেই ব্যাখ্যাটি দিলেন। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা B1 B2 ভিসা নিয়েছিলাম এবং আপনি বলছিলেন সতর্কতামূলক, তখন একটি শব্দ এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। এই বিষয়টি আমরা এত যত্রতত্র ভাবে করি এবং সবকিছুই মন্তব্য, আমাদের বহিঃপ্রকাশ, মনের কথা সমস্ত কিছু পোস্ট করার চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে। এটি যে অভিবাসন কিংবা যে কোনো কারণে ভবিষ্যতে অনেক নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়টি আমরা ভাবি না। সেক্ষেত্রে আপনার একটু পরামর্শ কিংবা টিপস চাই আমাদের সাধারণ দর্শকদের জন্য। হ্যাঁ, অবশ্যই। এখন এটা তো ওই রিসেন্টলি একটা ইমিগ্রেশন ডাইরেক্টিভও আসছে, আসার আগে এনি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার আগে ওরা সোশ্যাল মিডিয়া সব ওরা রিভিউ করবে, যাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সব অ্যাক্টিভিটিস ওরা দেখবে, এবং কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট আমেরিকার যেমন টেররিস্ট অর্গানাইজেশন যে কয়টা ওদের লিস্টেড আছে ওদের সাথে কানেক্টেড কিনা, দেশের মধ্যে কোনো টেররিস্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভমেন্ট কিনা, ওরা এখানে এগুলো সব ইনভেস্টিগেট করে। সো এটা আমাদের মনে হয় একটু সাবধান থাকতে হবে। আমরা যদি এমন কোনো কিছু পোস্ট করবো না যেটা আমাদের ইমিগ্রেন্ট বলবো আমি, এবং নন ইমিগ্রেন্ট ভিসার জন্য যারা আমেরিকা আসতে চান তাদের আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা উচিত।
মানে বিশেষ করে আমেরিকায় যারা পলিটিক্যাল পোস্ট যারা পোস্ট করে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি কতটুকু ক্ষতিকর কিংবা নেতিবাচক প্রভাব ফেলতে পারে? এটা আপনার আমেরিকার ইন্টারেস্টের বাইরে যদি যায়, যেমন কেউ যদি এখন পোস্ট করে সাপোর্টিং প্যালেস্টাইন বলেন, রাইট নাও সাপোর্টিং হামাস গ্রুপ, তাদের তো অবশ্যই মনিটর করবে। তো এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। আমরা আইডিওলজি আমরা অনেক আইডিওলজিতে আমরা বিশ্বাস করি, এটা আমার ইন্টারনাল ব্যাপার। সো আমি যদি অন্য দেশে আসতে চাই, সো ইটস এগেইনস্ট দ্যাট পলিসি, তো আমাদের ওটা সাবধান থাকতে হবে। আমাদের যাতে এমন সাথে পোস্ট করব, আমরা যে দেশে আসব তাদের স্বার্থের এগেইনস্টে যাতে না যাই। আরেকটি বিষয় আমি একটু জানতে চাই, পারিবারিক ভিসা কিংবা ঢাকার এম্বাসিতে সেই ভিসাগুলো কি স্বাভাবিকভাবেই সব নিয়ম মাফিক ভাবে সব চলছে ট্রাম্পের আমলে? এখন পর্যন্ত আমরা কোনো অনিয়মের নিউজ পাইনি। আমাদের যারা আমরা ফ্যামিলি ইমিগ্রেন্ট যারা ওয়েট করছে তাদের স্কেজুল হচ্ছে, তবে একটু স্লোনেস দেখছি আমরা। এখন ভিসা হচ্ছে, কিন্তু 60 days আগে নোটিস হচ্ছে, আমরা এখনো নোটিফিকেশন পাচ্ছি এভরিথিং ইজ কোয়ালিফাইড। সো ডিকিউ মানে ডকুমেন্টারি কোয়ালিফাইড যাদের আগে ছিল করা ছিল, তাদের প্রায়োরিটি আগে। তো এই জন্য একটু সময়ের অপেক্ষা। অনেকেই বলছে আমার 17 ইয়ার্স হয়ে গেল এখনো হচ্ছে না। তো আমি যে আপনার ডকুমেন্টারি কোয়ালিফাইড যাদের আগে হবে, যাদের ভিসা প্রায়োরিটি ডেট কারেন্ট, তাদের আগেই ভিসা হবে। তো সবার হচ্ছে। আমরা এখনো পাচ্ছি না। আমার জানা মতে আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন। আমি এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আমার নিজের জানার জন্যই একটি বিষয় নিয়ে একটু জানতে চাই, এবং এই বিষয়টি নিয়ে অনেকেও প্রশ্ন করেছেন, স্পন্সরশিপ সিটিজেনশিপের। এটি সাধারণত কত ইনকামের মধ্যে কতজনকে আবেদন করতে পারে কিংবা কতজনের স্পন্সরশিপ দিতে পারে, এই ধরনের যদি আপনি ছোট্ট একটু সাধারণ ধারণা দিতেন। ওয়েল, এটা আমাদের অনেকেরই প্রবলেম। অনেকের ইনকামের কারণে অনেক ফ্যামিলি ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরেও আসতে পারে নাই আমার জানা মতে। সো স্পন্সরের জন্য ইজ এ এগ্রিমেন্ট বিটুইন পিটিশনার এন্ড ফেডারেল গভর্নমেন্ট। এখন আপনি যাকে স্পন্সর করবেন, আপনার মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেমন 2025-এ আপনার যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন হন, আপনি আরেকজনকে যদি স্পন্সর করেন, সো আপনার ইনকাম লাগবে সাধারণত মোস্ট লাইকলি 33,000। তিনজন, হাজব্যান্ড ওয়াইফ দুইজন, যাকে স্পন্সর করবেন ওকে অ্যাড করতে হবে। তা এখন একজনের জন্য 7,200 সামথিং লাইক দ্যাট। তো প্রতি যতজন বাড়বে তা আপনি অ্যাড করবেন। এখন আপনার যে পিটিশন করবে, অনেকের তো ইনকাম নেই, জিরো ইনকাম, তখন কি করবে? তখন তারা জয়েন্ট স্পন্সরকে অ্যাড করে। জয়েন্ট স্পন্সর, এনিবডি ক্যান বি এ জয়েন্ট স্পন্সর। এখন জয়েন্ট স্পন্সরের ইনকামের ক্রাইটেরিয়া সেম। আপনি যতজন ফ্যামিলি মেম্বার যতজন হবেন, প্লাস আপনি যাকে স্পন্সর করবেন ওকে আপনি অ্যাড করবেন। সো অ্যাড করার পরে আপনি যত ইনকাম যত হবে অ্যাড করবেন। এইভাবে আপনি দ্যাট ওয়ে আর কি। এবং স্পন্সরশিপের ক্ষেত্রে আপনার সাথে সেদিন কথা হচ্ছিল যে অনেক বিষয় একটু সতর্কতা কিংবা একটু চিন্তা ভাবনা করে দেওয়াটা উচিত, সেই বিষয়ে একটু যদি টিপস দিতেন আমাদের দর্শকদের। হ্যাঁ, এটা অনেকে আমাদের প্রশ্ন করে, আমার তো ইনকাম নাই, আমার জয়েন্ট স্পন্সর দিতে হবে। এখন জয়েন্ট স্পন্সর কে হতে পারে? আপনি এনিবডি ক্যান বি এ জয়েন্ট স্পন্সর, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, কোলিগ, এনিবডি। এখন জয়েন্ট স্পন্সরের এগ্রিমেন্ট হচ্ছে এগেইন ফেডারেল গভর্নমেন্টের সাথে। তার মানে আমি টেকিং রেসপন্সিবিলিটি। আমি যাকে স্পন্সর করছি সে 40 পয়েন্টস ইনকাম পয়েন্টস না হওয়া পর্যন্ত, 40 পয়েন্টস হয় সাধারণত 10 বছর ট্যাক্স দেওয়ার পরে, আর সিটিজেন না হওয়া পর্যন্ত জয়েন্ট স্পন্সর যে করবে ইজ তার রেসপন্সিবিলিটি। যদি যাকে স্পন্সর করবেন সে যদি কোনো পাবলিক বেনিফিট নেই গভর্নমেন্ট থেকে, ফর এক্সাম্পল হাউজিং বেনিফিট নিতে পারে, আমরা বলি কি সেকশন 8 বলেন, তারপর আরো অনেক কিছু আছে, ফুড স্ট্যাম্প নিতে পারেন, হ্যাঁ, লং টার্ম কেয়ার নিতে পারেন। এগুলো যদি করে, ফেডারেল গভর্নমেন্ট ইচ্ছা করলে জয়েন্ট স্পন্সরের এগেইনস্টে সু করতে পারে টু রিএম্বার্স। ওই যে টাকাটা গভর্নমেন্ট থেকে সে বেনিফিট নিচ্ছে ওইটা নেওয়ার জন্য তারা এটা চাইতে পারে। বাট এটা লতে আগেও ছিল, এখনো আছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রথম চেষ্টা করছিল ওই যে পাবলিক চার্জ আমরা যেটা বলি, এটা সে ইমপ্লিমেন্ট করার জন্য।
তো এটা লতে আছে, বুকে আছে, এনি টাইম গভর্নমেন্ট চাইলে এটা ইমপ্লিমেন্ট করতে পারে। তো জয়েন্ট স্পন্সর যারা করে তাদের এই জিনিসগুলো আমার মনে হয় একটু জানা উচিত আইন সম্পর্কে, ব্লাইন্ডলি যাতে না করে আর কি। সেটাই, কারণ আমাদের একটু তথ্যগুলো জেনেই তারপরে সিদ্ধান্ত নেওয়াটি উচিত। আজকের মতো আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উপসংহারে কি বলবেন? উপসংহারে এটাই বলবো, সাম্প্রতিক ইমিগ্রেশনের অনেক আপডেট আসছে। আমরা ডেইলি উই আর বিজি উইথ রিডিং দেয়ার অল দি নিউ আপডেটস, ডাইরেক্টিভস, জাজদের জন্য কি আসছে, আমাদের জন্য কি আসছে, জনসাধারণের জন্য কি আসছে, এগুলো নিয়ে আমরা বিজি। আমরা উই আর ট্রাইং টু কিপ আপ, ইটস ভেরি ডিফিকাল্ট। তো এখন রিসেন্টলি যেটা আসছে আপনার ট্রাভেল ব্যান যেটা আসবে হয়তোবা, everybody knows, expecting anytime, ওইটা নিয়ে everybody আতঙ্কিত আমি বলবো। সো এটা যখন আসবে তখন দেখা যায়। আর রিসেন্টলি যেটা হচ্ছে আপনার এই যে গ্রিন কার্ড যাদের আছে তাদেরও অ্যারেস্ট করা হচ্ছে বিভিন্ন কারণে, স্টুডেন্টদের, সেটা আপনারা দেখছেন। ওগুলো নিয়ে আমরাও খুবই শঙ্কিত। এবং এট দ্য সেম টাইম আমাদের জাজদের অনেক ডাইরেক্টিভ আসতেছে, যেমন আগে ইন্টারনেট হিয়ারিং যেটা আমরা করতাম, হয়তো বা সামনে এটাও বন্ধ হয়ে যাবে, এখন ইন পার্সন হয়ে যাবে মোস্ট লাইকলি। সো দিস আর হ্যাপেনিং, সো উই হ্যাভ টু কিপ আপডেট। অবশ্যই, এবং আপনার মাধ্যমে দর্শকদের সে তথ্যগুলো আপডেট দিব। এবং দর্শক, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা যারা প্রশ্ন করেছেন এবং সবসময় আপনারা যোগাযোগ রাখেন যে এই বিষয়গুলো নিয়ে জানতে চান। আশা করি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। অ্যাটর্নি খায়রুল বাশার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আবারও দেখা হবে, কারণ নতুন নতুন যে আপডেট গুলো আসছে আপনার কাছ থেকে নিতে চাই। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।